দেখেন এইটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। আমরা একটি ওয়েবসাইট এসইও করার সময় বা অন পেজ এসইও আরম্ভ করার সময় আমাদের কি করতে হবে, আমাদের ওয়েবসাইটের জন্য যে কিওয়ার্ডগুলা রিসার্চ করব আমরা ওইগুলা বসাতে হবে না। আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আমরা যে কিওয়ার্ডগুলা রিসার্চ করব ওই কিওয়ার্ডগুলা কি বসাতে হবে, তাই না? এখন আপনাদের এই কিওয়ার্ডগুলা কোন জায়গায় বসাতে হবে? হোম পেজের জন্য কয়টা কিওয়ার্ড সিলেক্ট করব বলছিলাম, মনে আছে? মনে আছে নাকি নাই? হোম পেজের জন্য কয়টা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে? একটি ওয়েবসাইটে যতগুলা পেজ থাকবে তার মধ্যে হোম পেজটা হচ্ছে মেইন পেজটা, যেটার উদ্দেশ্য হচ্ছে মানে সবার উদ্দেশ্য থাকে এই হোম পেজটাকে গুগলের 5 পেজে নিয়ে আসা। এখন এই হোম পেজের জন্য আপনারা ভুলে গেছেন, হোম পেজের জন্য শুধুমাত্র একটি কি মেইন কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যেইটার উদ্দেশ্য হবে আমাদের ওই কিওয়ার্ডটা দিয়ে আমাদের এই ওয়েবসাইটটাকে কি করা, র্যাঙ্ক করা। এখন ধরেন ক্লায়েন্ট আপনাকে কাজ দিল যে এই ওয়েবসাইটটার অন পেজ এসইও করে দিতে হবে, আপনাকে মেইন কিওয়ার্ডও দিয়ে দিল ক্লায়েন্ট, তখন কোন জায়গায় বসিয়ে দিবেন আপনি? অবশ্যই এই যে দেখেন পেজের মধ্যে গিয়ে অল পেজে যাবেন। ভালোভাবে দেখেন একটা, মানে একদিকে আমার পিসির এই অবস্থা, একদিকে আমিও হ্যাং, অন্যদিকে পিসিও হ্যাং। হ্যাঁ, মানে এই যে হোম পেজ কোনটা, এইটা না? এডিটে যান, এই যে হোমের মধ্যে মাউসটা নিয়ে আসলে এডিট চলে আসবে, এই যে এখানে ক্লিক করবেন। প্রথমে আপনারা পেজে যাবেন, পেজে গিয়ে অল পেজে যাবেন। এখানে আচ্ছা আমি ব্যাকে যাচ্ছি, দেখেন আবার এখানে কিন্তু আমাদের এখানে কয়টা পেজ আছে? 4টা। অ্যাবাউট পেজ, ব্লগ পেজ, কন্ট্যাক্ট পেজ, হোম পেজ। আমাদের ওয়েবসাইটে কিন্তু শুধুমাত্র 4টা পেজ ক্রিয়েট করা আছে, কিন্তু ক্লায়েন্টের ওয়েবসাইটে দেখবেন অনেকগুলা পেজ থাকবে। একটা বিজনেসের উপর নির্ভর করে ওয়েবসাইটের চেহারা ভিন্ন ভিন্ন হয়, মানে ক্লায়েন্টের বিজনেস তার উপরে ডিপেন্ড করে ওয়েবসাইট তার চেহারা ভিন্ন ভিন্ন হয়, এবং ওয়েবসাইটের পেজও অনেকগুলা হতে পারে, আবার কমও হতে পারে। এখন হয়তো এরকম হবে যে আমি ওয়েবসাইটটা ভিজিট করি একটু। ধরেন ক্লায়েন্ট আপনাকে বলল
এই এখানে তো ওনার অনেকগুলা কি আছে, এগুলা কিন্তু এক একটা কিওয়ার্ড মনে রাখবেন। যে মেনু তৈরি করা হয়েছে এখানে লোকাল এসইও, এসইও সার্ভিস, লোকাল এসইও, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন, এই ওয়েবসাইটগুলাতে আপনারা যে ওয়েবসাইট দেখেন না কেন, ওয়েবসাইটগুলার ভিতরে যে মেনুগুলা তৈরি করা থাকে ওইগুলাও কিন্তু এক একটা কিওয়ার্ড মনে রাখবেন ওইটা। যেমন এগুলা কিন্তু এসইও সার্ভিস, লোকাল এসইও, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন, এগুলা কিন্তু এক একটা কিওয়ার্ড। এগুলা নর্মালি আমরা দিই আমাদের মনের মতো, যেটা মনে আসবে ওইটা দিই, কিন্তু নিয়মটা ওইটা না। এই মেনুগুলো ক্রিয়েট করার পিছনেও কিন্তু কিওয়ার্ড রিসার্চের অবদান আছে। মন চাইলো মেনু বানিয়ে দিলাম এরকম কিন্তু হয় না এসইওর ক্ষেত্রে। কিওয়ার্ড রিসার্চ করে যে কিওয়ার্ডগুলার কম্পিটিশন কম, ওই নামেই কি করতে হয়, মেনু তৈরি করতে হয়। কারণ লোকাল এসইও দিয়ে চার্জ দিলে যাহাতে এই লোকাল এসইওর ভিতরে যে পোস্টটা আছে ওই পোস্টটা যেন কি করে, র্যাঙ্ক করে। মানে হোম পেজের পাশাপাশি এই ক্যাটাগরি ওয়াইজ যে পোস্টগুলো আছে ওইগুলাও যেন ফার্স্ট পেজে র্যাঙ্ক করে। এই জন্য এগুলাও কিওয়ার্ড ধরে ধরে কি করতে হয়, নামগুলা মানে মেনুর নামগুলা কি করতে হয়, ক্রিয়েট করতে হয়। দেখেন আপনারা তো আপনাদের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করেন না। এখন ধরেন আপনাদের হোম পেজের জন্য, মানে এই dmexpertbd.com এর জন্য আপনারা করলেন যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মেন কিওয়ার্ডটা কি করলেন, চুজ করলেন। মানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে গুগলে কেউ সার্চ দিলে আপনাদের ওয়েবসাইটটা কি পাবে, সাপোজ এটা মানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি হচ্ছে আপনাদের কি মেইন কিওয়ার্ড, যেটা দিয়ে আপনারা র্যাঙ্ক চাচ্ছেন। তাহলে এই ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা আমরা কোন জায়গায় বসাবো? অবশ্যই আমরা হোম পেজে বসাবো। আমাদের এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে গিয়ে আমরা কি পেজ থেকে অল পেজে গিয়ে এই হোম পেজের মধ্যে এডিটে যাব। পরে কিন্তু বলতে পারবেন না যে ক্লায়েন্টের এসইও সেটআপের কাজ যখন পাবেন তখন কিন্তু বলতে পারবেন না যে এই ক্লায়েন্ট মেন কিওয়ার্ডও দিয়ে দিছে, তারপরে বসাবো কোন জায়গায় ওনার কিওয়ার্ড। দেখেন হোম পেজটা কি আছে, ব্ল্যাঙ্ক আছে না? জি স্যার। ব্ল্যাঙ্ক। কিন্তু ক্লায়েন্টের ওয়েবসাইট হলে এটা কখনো ব্ল্যাঙ্ক রাখা যাবে না। কেন যাবে না এটা বলে নিই। এই হোম পেজটার মধ্যে একটা আর্টিকেল রাখতে হবে। কীরকম? ধরেন আমাদের কিওয়ার্ডটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা দিয়ে আমরা 5 পেজে র্যাঙ্ক চাচ্ছি। তাহলে চার্জ দেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে।
চার্জ দেওয়ার পরে যে রেজাল্টগুলো আসবে ওদের আর্টিকেলগুলা আমার ইয়াতে আছে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটাতে আবার অ্যাড করতে হবে ওইটা রিলোড দিয়ে এবার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে দেখেন 2300 কত 56 ওয়াট এই ওয়েবসাইট মানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এই কিওয়ার্ডটা দিয়ে আবার হ্যাং হলো নিচে নামতেছে না আবার দু 2356 ওয়াট তারপরে উনি লিখছে কত 1525 ওয়াট 1560 ওয়াট 2209 ওয়াট আর্টিকেল লিখছে আর কি এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ সেম এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি টপ 100 ডিজিটাল মার্কেটিং এজেন্সি এখন আমাদেরও করতে হবে আমাদেরও এই জায়গাটাতে আমরা যে কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক চাচ্ছি ওই কিওয়ার্ড দিয়ে বেশিরভাগে যেহেতু কি 1500 2000 প্লাস কি লিখছে আর্টিকেল লিখছে ওই কিওয়ার্ডটা দিয়ে সেটা আমাদেরও করতে হবে ওই কিওয়ার্ডটা দিয়ে 2500 বা 3000 ওয়ার্ডের একটা কি এই জায়গায় আর্টিকেল একটা লিখে কি করতে হবে এখানে লিখে দিতে হবে এই জায়গায় এতটুকু ক্লিয়ার এই যে এই জায়গাটাতে কি থাকবে আমাদের হোম পেজে একটা আর্টিকেল থাকবে তারপরে এই জায়গায় কি থাকবে ফোকাস কি প্রেস ডিজিটাল মার্কেটিং এজেন্সি মানে আমাদের যে কিওয়ার্ডটা দিয়ে আমরা র্যাঙ্ক চাচ্ছি ওই কিওয়ার্ডটা এই জায়গায় থাকতে হবে আর্টিকেল তো থাকবেই কোন জায়গায়
এই জায়গায় আর্টিকেলের পরে যে কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক চাচ্ছি ওই কিওয়ার্ডটা এই জায়গায় অবশ্যই থাকতে হবে। তারপরে এডিট স্নিপ এখানে ক্লিক করেন। এই যে মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন কোনটা? এইগুলা না, এইটা হচ্ছে মেটা টাইটেল, এইগুলা হচ্ছে কি মেটা ডেসক্রিপশন। মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন। আমাদের ওয়েবসাইটেও এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন যেন কি করে শো করে। অবশ্যই অবশ্যই কি দিতে হবে? মেটা ডেসক্রিপশন দিতে হবে, যেটাতে আমরা যে কিওয়ার্ডটা টার্গেট করব এই কিওয়ার্ডটা উল্লেখ থাকতে হবে এই জায়গায়। কথাগুলা খেয়াল করতেছেন কিনা আপনারা? জি স্যার। মেটা ডেসক্রিপশন এই জায়গায় কিওয়ার্ডটা ফোকাস করে অবশ্যই কি থাকতে হবে? উল্লেখ করে দিতে হবে। তখনই এই বেচারা কি করবে? এখন কি একেবারে কি স্মাইল করবে স্যার। হ্যাঁ, এখন কিভাবে আছে সে? অখুশি না? খুশি আছে। খুশি নাই, তার মনে কোনো কি আনন্দ নাই। তখনই কি হয়ে যাবে? হাসি খুশি হয়ে যাবে। আর এই অপশনগুলো আসছে কোথায়? ইয়স্ট এসইও, ইয়স্ট প্লাগইনটা সেট করা আছে বিদায় এই অপশনগুলো চলে আসছে আমাদের। যদি ইয়স্ট যদি আমাদের সেট করা না থাকতো তাহলে এই অপশনগুলো আসতো না। আর একটি সাইটের অন পেজ এসইও করার সময় এগুলা কিন্তু অন পেজ এসইওর কাজ, যে ক্লায়েন্ট যদি চায় বা ক্লায়েন্ট যদি আপনাকে কিওয়ার্ডটা দিয়ে দেয়, ওই কিওয়ার্ডটা কোন জায়গায় বসাবেন আপনি এবং কিভাবে অন পেজ এসইও করে দিবেন, এইটা হচ্ছে ওই সেই পদ্ধতিটা যেখানে আপনাকে ওই কিওয়ার্ডটা ফোকাস করে একটা আর্টিকেল থাকতে হবে পেজের মধ্যে। তারপরে ওই কিওয়ার্ডটা ফোকাস করে মেটা ডেসক্রিপশন একটা থাকতে হবে এবং ওই কিওয়ার্ডটা এই জায়গায় ফোকাস কিফ্রেজে বসিয়ে দিতে হবে, না হলে এসইও ফ্রেন্ডলি হবেন। এইটা হচ্ছে ক্লায়েন্টের সাথে আপনার কথাবার্তার উপর নির্ভর করবে যে ক্লায়েন্ট কয়টা পেজ অপটিমাইজ করতে চায়। আমি আপনাদের বলছি কিছুক্ষণ আগে যে একটি ওয়েবসাইটে অনেকগুলা পেজও থাকতে পারে, শুধুমাত্র কয়েকটা পেজও থাকতে পারে। এই যে এই যে এখানে এই জায়গাটাতে
ক্লায়েন্টের বিজনেস ভেদে বা ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে পেজ অনেকগুলো হবে। আর আমরা কিন্তু সবগুলা পেজের দায়িত্ব নিব না, এটা আপনার নির্ভর করবে হচ্ছে ক্লায়েন্ট কয়টা পেজের কাজ করিয়ে দেওয়ার জন্য আপনাকে বলবে, এইটার উপর নির্ভর করে প্রাইসটা ডিপেন্ড করে। আপনারা কিন্তু শুরুতেই হুট করে বলে দিতে পারবেন না যে আমি ঠিক আছে আমি আপনার পুরো ওয়েবসাইটের কাজ করে দিব, প্রাইস হচ্ছে কত $50, এটা কখনো বলা যাবে না। কারণ এখানে অনেকগুলা পেজও থাকতে পারে, কম পেজও থাকতে পারে। আর একটা পেজের ক্ষেত্রে কমপক্ষে কি $10 চার্জ করবে মিনিমাম। একটা পেজ কি করা এসইও করে দেওয়া বা একটা পেজ কাস্টমাইজেশন করে দেওয়া। আপনারা এই জিনিসটা দেখলে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। হয়তো আপনারা এখন বুঝতেছেন না যে পেজ কাস্টমাইজেশনটা কি জিনিস। কাস্টমাইজেশন হচ্ছে আপনারা যেভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করে কাস্টমাইজেশনের কাজ করে দেন, ঠিক ওই রকম সেটিংসগুলা ঠিক করে দেওয়া। কাস্টমাইজেশনের কাজ হচ্ছে সেটিংসগুলা ঠিক করে দেওয়া। রুবি আজকে লেট হলো কেন? স্যার আমি ছিলাম না বাসায়, আমি একবার একটু ব্যাংকে গেছিলাম, বলতে পারি না স্যার আজকে যে ক্লাস একবার ট্রাই করছিলাম না। ব্যাংকে খোলা আপু? ব্যাংক খোলা না, আমার একটা অ্যাকাউন্ট করা ছিল, মানে যিনি এজেন্ট ছিলেন ওনার সাথে একটু আলাপ করে আসছি যে ওই অ্যাকাউন্টটা 2 বছর হয়ে গেছে তো লেনদেন করি নাই। মনে হয় কালকে থেকে একদম ঠিকঠাক মতো ইয়া হবে। টাকা জমা দিয়ে দিছেন আর ওইখানে? না না না, টাকা জমা দিয়ে আসি নাই। উনি বললো যে কালকে চেক করে জানাবে যে 2 বছর তো হয়ে গেছে, এখন পর্যন্ত কি কোনো টাকা পয়সা দিয়ে এটাকে অ্যাক্টিভ করতে হবে কিনা। আচ্ছা, পাঁচটা পেজ আর একটি 15 করেছে। দেখেন কয়টা পেজ অপটিমাইজ করে দিবে? 5টা। স্যার এখানে একটা সমস্যা আছে স্যার, প্রশ্ন ছিল স্যার। বলেন। এই যে 5টা পেজ আবার ওয়ান কিওয়ার্ড রিসার্চ, 5টা পেজের জন্য তো স্যার 5টি কিওয়ার্ড লাগবে না? জি, কিওয়ার্ড দিয়ে 5টা পেজে করবে। এই যে ওয়ান কিওয়ার্ড রিসার্চ দিয়েছেন, হ্যাঁ এটা 5 পেজের জন্য কি?
না প্রত্যেকেরটার জন্য আলাদা আলাদা? প্রত্যেকের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড, 5টা পেজের জন্য 5টা কিওয়ার্ড। 5টা কিওয়ার্ড। হ্যাঁ, আপনাদের এই বিষয়টা মনে আছে কিনা না জানি না। দুইটা যদি এখানে 5টা পেজ হয় তাহলে 5টা পেজের জন্য 5টা আলাদা কিওয়ার্ড হবে। সেম কিওয়ার্ড কখনো বোঝানো যাবে না। মানে আমরা যে এখানে হোম পেজে এডিট করার সময় কিওয়ার্ড বসিয়ে দিছি না, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ওই কিওয়ার্ডটা বসিয়ে দিছি না আমরা, ঠিক তেমনি ওই ডিজিটাল মার্কেটিং এজেন্সি কিওয়ার্ডটা আমরা এই জায়গাগুলোতে, এই পেজগুলোতে বসাতে পারবো না। যদি বসায়, গুগল কখনো আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্কে দেবে না। গুগল সব সাইটে খারাপ চোখে দেখে এই জিনিসটাকে, যে আলাদা আলাদা পেজে একটা কিওয়ার্ড যদি আপনি ফোকাস করেন তাহলে কিন্তু গুগল এই জিনিসটাকে বর্তমানে 2020 এসইওতে এসে এই জিনিসটাকে খুবই খারাপ চোখে দেখে, যার কারণে গুগল কিন্তু কি র্যাঙ্ক দেয় না। এই জন্য এই ভুলটা আপনারা কখনো করবেন না, সেটা আপনাদের ওয়েবসাইট হোক বা ক্লায়েন্টের ওয়েবসাইট। পাঁচটা পেজ অন পেজ এসইও করে দিবে ওয়েবমাস্টার টুল, এক্সএমএল সাইট ম্যাপ, সাইট সাবমিশন। এইগুলা আজকে স্টুডেন্ট কম, এগুলা দেখাবো না, সামনের একটা ক্লাসে এগুলা সবগুলা শেষ করে দিব। এই সাইট সাবমিশনের ব্যাপারটা এটা কিন্তু দেখাইছি, অসুবিধা নাই, আরেকবার দেখাবো। সিম্পল কাজ, সাইট কিভাবে সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয় ওই জিনিসটা। আমরা তো এখন আমাদের ওয়েবসাইটটা কি করে রাখছি, সার্চ ইঞ্জিন বট যাতে আসতে না পারে আমরা অফ করে রাখছি না? জি স্যার। ওইটা কিভাবে আমরা অন করে দিয়ে সার্চ ইঞ্জিনের কাছে কিভাবে আমাদের ওয়েবসাইটটা কি সাবমিট করব। সাবমিট করলে হবে কি, যে আমাদের ওয়েবসাইটটা কি হয়ে যাবে, সার্চ ইঞ্জিনের কাছে পরিচিত হয়ে যাবে এবং আমাদের ডাটাগুলা সার্চ রেজাল্টে কি চলে আসবে। মানে আমরা যখন এভাবে সার্চ দিব, এভাবে যখন আমরা সার্চ দিব, স্যার আমার ওই অর্ডারটা তো স্যার অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে গেছে স্যার, এখন কি হবে? উনি তো এখনো আসে নাই অনলাইনে। না আসলে নাই, ওই যে অর্ডারটা থ্রো করে গেল তারপরে তো আর উনি আসলো না, এখন আজকে কালকে অটোমেটিক এটা স্যার অ্যাক্টিভ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ভালো হয়েছে, একটা ব্যাড রিভিউ থেকে বাঁচলেন। একটা স্যার $120 কাজ পাইছি। কবে? এই যে স্যার আজকে সকালে। এই জন্যই তো বলি রুবি ক্লাসে ঠিক মতো জয়েন হয় না কেন তাহলে? না স্যার ক্লাসে জয়েন করতাম, কিন্তু ওই যে স্যার যাওয়া লাগছে, কারণ এই যে আপনাকে বলতেছি না 2 দিন থেকে যে পেওনিয়ারের একটু ডলারের জন্য আমি আটকে গেছি। ও দেখা গেল আচ্ছা, ডলার কি নিজেরই খাইছেন? বিপদে পড়ে। না স্যার পাই নাই, এই যে যাইয়া আলাপ করে আসছি, গেছি একজনের কাছে, এখন যার কাছে গেছি আনবো বলে, মানে বুঝাইয়া কনভিন্স করে নিয়ে আসবো, আমি যাওয়ার সাথে সাথে সে অর্ডার পেয়ে গেছে, এখন তারই লাগবে। আচ্ছা, পরে আর পাই নাই। ওইটা কি ইয়া টপ আপ করবেন ওই জায়গায়? মানে স্যার বুঝি নাই মানে একটু স্যার। হ্যাঁ বলেন স্যার। মানে আপনি ইয়া ওইটা কি পেওনিয়ার ছাড়া হয় না? ওইটা পেওনিয়ার ছাড়া হয় না। ওইটা তো তাহলে আরেক সমস্যা,
পেওনিয়াল। হ্যাঁ এটা পেওনিয়া ছাড়া হয় না। এখন এমন একটা সিচুয়েশন, মানে অনেকেই নাই সিলেটে, যারা ইউজ করে বা যাদের আছে বা আগে যাদের কাছে আসছিলাম অনেকেই সিলেটে নাই। নেটওয়ার্ক খারাপের কারণে যোগাযোগ করতে পারছি না। উম, আমার বাইরের আবার আজকে ডেডলাইন, আজকে রাত 2:30-3টার দিকে মানে ওই মনে হয় লাস্ট টাইম। ওইটা কোনটা ইয়াতা? হ্যাঁ, আই ওই যেটা $15 অর্ডার দিছে ওইটা? না ওইটা তো $35 অর্ডার দিছে, এখন আরেকটা আছে, উনি রেফার করে দিছে আরেকজনকে। আচ্ছা। সবাইকে ধরে ধরে এনে এনে ফাইবারে অ্যাকাউন্ট করাইয়া তারপরে অর্ডার নিতেছে। হুম, এবার দেখেন যে কাজ নাই বলতেছেন, এবার কিরকম কাজ আছে দেখবেন আর কি। যাক স্যার, দোয়া করেন। গিক গিক কততম পেজে আছে চেক করছেন? 4 নম্বর স্যার। আরো আসবে, আরো পরে আসবে এটা। তো ওইটা এই গিকটা তো খোলা এক সপ্তাহ হয়েছে। ডেলিভারি দে কবে কাজটা হইবে? কি ইউটিউবে ছিল রুবি আপু? হ্যাঁ হ্যাঁ একটু বেশি হয়েছে স্যার। ওই কি বলে, কয়দিনে ডেলিভারি? একটা স্যার ডেলিভারি দিয়ে দিছি, ওইগুলো স্যার টাইম আসলে বায়ার বুঝে না এতটা, যে টাইম জিনিসটা বায়ার একদমই বুঝে না। তো আমি আমার মতো করে দিছি যাতে আমার কিউইতে থাকে। প্রথম $15টাতে আমি দিছিলাম 3 দিন, তারপরে $35টাতে দিছিলাম 5 দিন, তারপরে আজকে যেটা এটা এখনো কনফার্ম হয় নাই, সে অর্ডার নিয়ে রাখছে, তার কার্ডে সে টাকা ঢুকাইতে পারে নাই এখনো। মনে হয় 5টা-5:30টার দিকে তার কার্ডে টাকা ঢুকে সে অর্ডারটা মানে আমি কাস্টমার অফার দিয়ে রাখছি, সে এটা কমপ্লিট করবে। তো আচ্ছা। আমি ভাবতেছি এইটাতে আমি 50 দিন দিয়ে রাখবো যাতে আমার কিউইতে বায়ার ডেট একদমই বুঝে না। তাহলে আপনার ইয়াটা আপডেট করতে হবে আমার একটু। উম, করে দিতে পারেন স্যার, কারণ আমার রিভিউতে মনে হয় এখন 4টা রিভিউ আছে, আজকে রাত্রে আসবে আরেকটা, 5টা। আর একজন তো রিভিউ দিল না, না দিয়ে চলে গেল। উনি যদি দিত তাইলে আরেকটা হইতো আমার। একটু দাঁড়ান। $5 কয়টা ছিল? এগুলা পূর্বের যে প্রথম দুইটা, ওই ওইটা বাদে। প্রথম 2টা পরে স্যার আরো 2টা ছিল $5। আর দুইটা ছিল না? একটা মনে হয়, একটা স্যার। হ্যাঁ, তাহলে $5 গুলা কমপ্লিট। এরপরে $5 আমার টোটাল $5 4টা, $15 একটা আর $35 একটা। প্রথম 2টা পরে $5 আরো 2টা, আর একটা $15 একটা $35। আর আজকে একটা কাস্টমার অফার তিনি কনফার্ম করার পরে আসলে আরো 120। 25-এর পরের তা কত? 120? হ্যাঁ 120 কনফার্ম হয় নাই স্যার, এটা আমি কাস্টমার অফার দিয়ে রাখছি শুধু ওনাকে, বলছে যে কার্ডে না ছিল 120 ছিল। 25 না তো স্যার, উনি তো বললেন 35। 35 স্যার, 15 পরে 35।
আর 120 উনি কনফার্ম করেই ফেলছিল, আর পরে ওই যে ফাইবারে যে আরো $2 রাখে ওইটা তো আমিও জানি না, মানে আমারও খেয়াল নাই আর উনিও বুঝতে পারে নাই, ওই জন্য আর কনফার্ম করতে পারে নাই। কি বলতেছে যে ব্যালেন্স ওই নাই যে স্যার, ওনার? হ্যাঁ হ্যাঁ ব্যালেন্স, ওনার ব্যালেন্স একদম নেট 120 ছিল। আচ্ছা, আচ্ছা আমি অবশ্য বলছিলাম যে তাহলে আপনি 115 ইয়া করে দেন, তাহলে পরে উনি বললো না থাক আমি ইয়া করি, ইভিনিং এ আপনাকে কনফার্ম করি। আচ্ছা, দিবে তাহলে। হ্যাঁ দিবে। সেই না। তাহলে আমরা এই পেজ অপটিমাইজেশনের কাজগুলা যখন করতে যাব, মনে রাখবেন বায়ারের ওয়েবসাইটের লিঙ্কটা পাওয়ার সাথে সাথে প্রাইস বলে বসবেন না। বায়ারের ওয়েবসাইটের পেজগুলা দেখে বা বায়ারকে বলবেন যে আপনার কয়টা পেজ কি করতে হবে, এসইও করতে হবে। দেন বায়ার যদি বলে 2টা পেজ বা 5টা পেজ, তাহলে আপনারা কি করবেন, এখানে ওরা 5টা পেজের জন্য কত নিতেছে, 75 নিতেছে, আপনারা প্রতি পেজের জন্য 10 ধরে হিসাব করবেন। 10 প্রতি পেজের জন্য, মানে 5টা হলে কত, 50। মানে এই 75টা 50-এর নিচে কখনো করবেন না, যেন মনে থাকে। আর এমনও হবে যে ক্লায়েন্টের ওয়েবসাইটে টোটাল হয়তো পেজ 5টাই থাকতে পারে, মানে কমও থাকতে পারে বেশিও থাকতে পারে, এটা নিয়ে কি মাথা ব্যথা নাই আমাদের। শুধু কাজটা যখন দিতে চাইবে বা নক দিবে, তখন আপনি বলবেন যে আপনার ওয়েবসাইটের জন্য কয়টা পেজের কাজ করে দিতে হবে, এটা আপনি আগে শিওর করে নেবেন। পেজটা কনফার্ম হওয়ার পরে তারপরে কি প্রাইস নিয়ে আগাবে। আর এই কাজটাই হচ্ছে আমরা এতক্ষণ যেটা দেখলাম, ওইটা হচ্ছে একটা পেজ কি করলাম, কাস্টমাইজেশন করলাম, এই জিনিসটাই। কারণ এখানে আপনাকে কি করতে হবে, সুন্দর করে একটা আর্টিকেল লিখে দিতে হবে এই জায়গায়। আমি 10 বললাম কেন, কমপক্ষে 10 বলছিলাম, চাইলে আরও কি বেশি নিতে পারেন। ক্লায়েন্টের যদি কিওয়ার্ডটা রিচার্জ করা থাকে তাহলে ভালো, আর যদি ওনার কিওয়ার্ডটা যদি রিচার্জ করা না থাকে এবং উনি যদি বলে আপনাকে কিওয়ার্ডটা কি করে দিতে, রিচার্জ করে দিতে, তাহলে ওইটার জন্য আপনি চাইলে আলাদা প্রাইস রাখতেও পারেন, অথবা ইনার মতো ফ্রিতেও কিওয়ার্ডটা কি করে দিতে পারেন, রিচার্জ করে দিতে পারেন। কিন্তু সব সাইতে ভালো হয় যদি কিওয়ার্ডটার জন্য আপনি এক্সট্রা চার্জ নেন। এক্সট্রা চার্জ নিলে হবে কি, কিওয়ার্ডটাও আপনি ভালো মতো একটা কিওয়ার্ড সময় বের করে ভালোভাবে রিচার্জ করে দিতে পারবেন ওনাকে। আর অন্যদিকে
উনিও একটা ভালো মানের কিওয়ার্ড পেয়ে যাবে। আর ওইটা যদি ফ্রি হয়, ফ্রি হলে হবে, যেহেতু ফ্রি জিনিস আপনিও কি করে দিবেন না, বড় জোর 20 মিনিট রিচার্জ করে দিবেন। 20 মিনিট রিচার্জ করে দেওয়ার পর কি করবেন, যেহেতু ফ্রি জিনিস একটা কি চার্জ ভলিউম কম, কম্পিটিশন তো এমনিই কম, চার্জ ভলিউম শুধু ধরেন কয়েকশো চার্জ ভলিউমের একটা কিওয়ার্ড দিয়ে আপনি ওনাকে দিয়ে দিলেন। এরকম হলে কাজটা ওনারও পছন্দ হবে না, ওনার জন্য কি হবে, ভালো হবে না, আপনার জন্য কি খারাপ রিভিউ পাওয়ার একটা কি সম্ভাবনা থাকে, যে আপনি কিওয়ার্ডটা ভালোভাবে কি করে দেন নাই, রিসার্চ করে দেন নাই, বা কিওয়ার্ডটাও ক্লায়েন্টের পছন্দ হয় না। এই জন্য আপনারা ট্রাই করবেন যে যদি কিওয়ার্ডটা রিসার্চ করে দিতে হয়, কোনটা, এই যে এই জায়গায় যেটা বসাবেন ওইটা মেন কিওয়ার্ডটা, যে কিওয়ার্ডটা দিয়ে আমরা কি 5 পেজে র্যাঙ্ক চাচ্ছি আমাদের ওয়েবসাইটটার, ওই কিওয়ার্ডটা কি এক্সট্রা চার্জ নেবেন ওই কিওয়ার্ড রিসার্চের জন্য। এবং ওই কিওয়ার্ডটা দিয়ে কি আমরা ডেসক্রিপশন লিখব এই জায়গায়, তারপরে এই জায়গায় আমরা কি দিব, মেটা ডেসক্রিপশন দিব। মেটা ডেসক্রিপশন দিয়ে আমরা কি করব, আপডেট করে দিব। দেন আমাদের কি হয়ে যাবে, ওইটা এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে। মেটা ডেসক্রিপশনে এখানে যা দিবে এখানে তাই কি চলে আসবে। এটা হচ্ছে একটা পেজ অপটিমাইজেশনের কাজ, একটা পেজ। আর আমাদের এখানে আমাদের ওয়েবসাইটের মধ্যে টোটাল পেজ আছে কয়টা, 4টা। আচ্ছা, আপনাদের মনে আপনাদের একটা বিষয় বলে নেই, এখানে কয়জন আছেন, 1 2 3 4 5 6 7 9 জন স্যার। এখানে হয়তো আপনাদের এখানে প্রশ্ন থাকতে পারে বা মনে মনে ভাবতেছেন একটু দাঁড়ান তো, একটা বায়ান নক দিতেছে আমার। যে এখানে তো আমরা অনেক কিছু শিখলাম, কিওয়ার্ড রিসার্চ, গেস্ট পোস্টিং, অন পেজ এসইও, তারপরে সোশ্যাল মিডিয়া, এগুলার মধ্যে আপনারা ধরেন সবগুলা বিষয়েও গিগ তৈরি করে ফেললেন। ধরেন এমন একটা সময় আসলো যে
একজনে আর্ন করতেছে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ দিয়ে। আপনিও কি করলেন, ওই সার্ভিসগুলা খেতে দিয়ে সবগুলা কি করে ফেললেন, কিওয়ার্ড রিসার্চের সার্ভিস দিয়ে ফেললেন। অথবা একজনের গ্যাস পোস্টিং নিয়ে অর্ডার পাচ্ছে, তখন আপনি কি করলেন, সবগুলা পোস্ট খেতে দিয়ে, না সবগুলা গিগ খেতে দিয়ে সবগুলা গ্যাস পোস্টিং নিয়ে কি দৌড়ঝাঁপ শুরু করে দিলেন। এরকম যদি করেন তাহলে কিন্তু কোনো জায়গায় কি, যদি স্থির থাকতে না পারেন তাহলে কিন্তু কি হবে, কোনো জায়গায় কি সফলতার মুখ দেখবেন না। এটা মনে রাখবেন যে একজনে এই নিশ নিয়ে কাজ করে কি করতেছে, সফল হয়েছে, আমিও ওই নিশ নিয়েই কি কাজ করব, এরকম চিন্তা ভাবনা যদি থাকে, জেরে ফেলে। অনলাইন সেক্টরে সব ক্যাটাগরিরই ডিমান্ড আছে, সেইটা যেই রিলেটেড কাজ হোক না কেন সব ক্যাটাগরিরই ডিমান্ড আছে। যদি কাজের যদি চাহিদা না থাকতো তাহলে এই ক্যাটাগরিগুলা কি মার্কেট প্লেসগুলা তৈরি করতো। এই যে গ্রাফিক অ্যান্ড ডিজাইনের মধ্যে কতগুলা ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কতগুলা ক্যাটাগরি, এগুলার ভিতরে আবার সাব ক্যাটাগরি, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, এই যে এগুলা মার্কেটে চলে বিদায় এই সার্ভিসগুলা কিন্তু এরা ক্রিয়েট করছে। এই যে নিউ যেগুলা দেখতেছেন এগুলা হচ্ছে নতুন ট্রেন্ডিং যে নিউজগুলা বেরোইছে ওইগুলা নিয়ে আবার ওরা নতুন করে কি সার্ভিস চালু করতেছে। যেমন এখানে ধরেন একজনে এসইও নিয়ে কাজ করতে, ধরেন আপনারা এসইও নিয়ে কাজ করতেছেন, আর একজন সোশ্যাল মিডিয়া নিয়ে, আর একজন মিডিয়া মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং। এখন আপনারা ধরেন একজনে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংয়ের যে গিগ তৈরি করছে, ওনার গিগ ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে, উনি অর্ডার শেষ করে খুলাই দিতে পারতেছে না। ধরেন ডেইলি ওনার 5টা অর্ডার চলে আসে, একটা 20 হলে ডেইলি $100 কাজ কি রানিং থাকে, হয় এরকম হয়। যদি একটি গিগ 5 পেজে র্যাঙ্ক করে, 5 পেজের একেবারে প্রথম দিকের পজিশনে যদি র্যাঙ্ক করে তাহলে ওইখানে অর্ডার এমনিতেই আসবে। তো আপনারাও যদি এই এসইওর যে কাজগুলা জানেন ওইগুলা ভুলে গিয়ে যদি আবার ওইখানে সোশ্যাল মিডিয়ায় কি থাকেন, সোশ্যাল মিডিয়ায় যদি আপনারা ওনার সাথে সাথে যে ওনার গিগটা ফলো করে যদি আপনারা ওইখানে ঝাঁপিয়া করেন তাহলে আর হলো না। এটা অবশ্যই মনে রাখবেন যে এখানে যতগুলা কাজ আপনাদের শেখানো হচ্ছে সবগুলা কাজের ডিমান্ড আছে এবং ওই কাজগুলা মার্কেটে চাহিদা আছে, যার জন্য ওই কাজগুলা নিয়েই আপনাদের কি করা হচ্ছে, গিগ তৈরি করার জন্য আপনাদের কি বলা হচ্ছে এবং এই কাজগুলা এই জন্যই শেখানো হচ্ছে। আপনারা এইটা মনে করবেন না যে অমুক একটা নিয়ে কাজ পাচ্ছে আমিও ওই কাজটা নিয়ে শুরু করব, এরকম করলে কিন্তু শেষ। এই দিকেও নাই ওই দিকেও নাই, এখানে স্থির থাকতে হবে আপনাকে। আর অনেক স্টুডেন্ট দেখছি এরকম যে প্রথমে গ্রাফিক্স শিখছিল, গ্রাফিক্স শেখার পরে ডিজিটাল মার্কেটিং শিখতে শিখতে কারো এক ফ্রেন্ড থেকে শুনলো যে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ প্রচুর থাকে, এগুলা মার্কেটে প্রচুর চাহিদা। পরে আবার কি হয়ে গেছে, ওয়েব ডিজাইনে চলে গেছে। এরকম মানে এই দিকেও নাই ওই দিকেও নাই, এরকম স্টুডেন্টও কিন্তু আমি কি দেখছি অনেকগুলো। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে
যেইটা শিখতেছেন এইটা নিয়েই পড়ে থাকেন। এইটা নিয়ে মার্কেট প্লেস থেকে যদি সফল হন, তারপরে কি অন্যান্য সেক্টর যদি শিখতে চান তাহলে শিখতে পারে। মানে সাকসেস না হওয়া অবস্থায় কি করবেন না, এদিক ওদিক করবেন না, তাহলে কিন্তু সাকসেস হতে পারবেন। বাদ গেছে কে? সাকিব স্যার আমাকে প্রেজেন্ট দেওয়া হয়নি। স্যার আমার দেওয়া হয়নি। নাম বলেন। শেখ মাহজাবিন। আচ্ছা, আপনার তা ওই পেজে আছে। আর কে? আয়েশা সাদিকা। মায়েশা সাদিকা। মায়েশা সাদিকার সিরিয়াল কত? স্যার এই 25-এর ভেতরে নাই। স্যার মাহমুদুজ্জামান আসিফ 24 নম্বর স্যার। রুবি চুপচাপ কেন? আপনার তো বাদ গেছে। 2 3 4 5 6 7 আসিফ রেদওয়ান নাই, আবু বকর সিদ্দিক নাই। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? জি ভালো আছেন? এতক্ষণ কইছিলেন? এতক্ষণ আর কি আমার নেটওয়ার্ক ছিল না তো, হ্যাঁ আচ্ছা, তাই জয়েন হতে পারিনি। কি বলেন, গ্রামে আছেন? হ্যাঁ না, আমি গ্রামে না, গ্রামে যাব কালকে। কি এখনো যান নাই? বলতে গেলে আমি আমার খালাতো বোনের বাসায় আসছি বেড়াতে, এখানে মোবাইলের ডাটা তো কিনছি। ও আচ্ছা। আজকে কি ক্লাস হয়েছে প্রপারলি? হালকা হয়েছে, কারণ হালকা রেকর্ড হয়েছে না? আমার কি যেগুলা আজকে রেকর্ড? গুগল সার্চ কনসোল অ্যানালাইটিক্স গুলা সবাই যখন জয়েন হবে তখন নেক্সট ক্লাস থেকে করব, শেষ করে দিব ওইগুলো, গুগল অ্যানালাইটিক্স আর সার্চ কনসোল। আর ওয়েবসাইট কিভাবে সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয় ওই জিনিসগুলো, ওইগুলা যদি শেষ হয় তাহলে আমাদের ফুল অন পেজ এসইও কমপ্লিট হয়ে যাবে।
আর একটি পোস্ট কিভাবে এসইও ফ্রেন্ডলি করতে হয় ওইগুলা সহ কি একই দিনে শেষ করে দিব ওইগুলো তা না। আশা করি 2 ঘন্টায় কমপ্লিট করতে পারবো। কারণ আপনাদের এখনো কি ঈদ এখনো কমপ্লিট হয় নাই, তো সবাই এখনো ক্লাসে ঠিক মতো মন দিতে পারতেছেন। সবাই আসুক। আজকে ঈদের তো তৃতীয় দিন, এজন্য অনেকে আছে বাড়িতে আছে, অনেকে বিভিন্ন জায়গায় গেছে। সবাই যখন ক্লাসে আসবে দেন সবগুলা শেষ করে দিব অন পেজের এ টু জেড, যেগুলা বাকি আছে। আর আপনারা তো আপনাদের ওয়েবসাইটটা কি করতে পারলেন না, কমপ্লিট করতে পারলেন না। সমস্যা নাই, আর একটা সাইট দিয়েই দেখাবো। আপনাদের তো থাকলো আর কি এমনি পরে থাকলো। ওইটাতে চার্জ কনসোল বা অ্যানালাইটিক্স অ্যাড করে দিয়েও কোনো লাভ হবে না। শুধু সাইটটা কি হয়ে যাবে, যদি অন করে দিই তাহলে শুধু নষ্ট হয়ে যাবে সাইট। সার্চ ইঞ্জিনের বট এসে যখন কিছুই পাবে না তখন এমনিতেই ডাউন করে রাখবে আপনাদের সাইট। অন না করে কি এই জন্য অফ থাকাই ভালো। প্রেজেন্ট তো মনে হয় নিয়ে শেষ আমার না। প্রেজেন্ট আমার লাস্ট কপি প্রেজেন্ট বলেন, কার কোনো কোয়েশন আছে এই ব্যাপারে, যে আপনাদের সার্ভিসগুলার ব্যাপারে? মানে এই গিগগুলার দাম বেশি, বা এই গিগগুলা বেশি সেল হয়, বা এই গিগ নিয়ে বেশি লোকে কি ইনকাম করতেছে, এরকম কোনো প্রশ্ন আছে কি না? যে মানে আপনাদের ডিজিটাল মার্কেটিংয়ের এতদিন যা কিছু শেখানো হয়েছে ওইগুলার মধ্যে যে সার্ভিসগুলা তৈরি করতে বলা হয়েছে আপনাদের, ওই সার্ভিসগুলা নিয়ে কারো কোনো কোয়েশ্চন আছে কি না? থাকলে বলতে পারেন। আর এটা এমন একটা সেক্টর যে কাজ নাই এমন সময় যাবে কাজ নাই, আর এমন একটা সময় আসবে যে কাজ করেই শেষ করতে পারবেন। আর আপনাদের আরেকটা বিষয় বলে রাখি, আপনারা জাস্ট কয়েকটা দিন ওয়েট করেন, এরপরে দেখবেন যে মার্কেটে কী রকমের কাজ আছে, তখন বুঝতে পারবেন। আপনাদের যে কাজগুলা শেখানো হচ্ছে এই কাজগুলা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকেন। বেশি না, 1 বছরও লাগবে না মার্কেটে কাজ ফিরে আসতে। 1 বছর লাগবে না অবশ্য। তখন দেখবেন যে কাজের পরিমাণ কতটুকু বেড়ে যায়, তখন দেখবেন মার্কেটে কি রকমের কাজ আসবে আপনারা এখনো হয়তো বুঝতেছেন। আমাদের যেমন মার্কেটে কাজ বন্ধ করাইছে ঠিক আছে, কিন্তু মার্কেটে কম্পিটিশন বেড়ে গেছে। কম্পিটিশন বেড়ে গেলেও কাজ আসবে, কম্পিটিশন বেড়ে গেলেও কাজ আসবে, দেখিয়েন। তো ফ্ল্যাটটা নতুন নতুন তৈরি হইতেছে কিংবা বুঝি নাই
কি বলছেন? নতুন স্যার এত এত ফ্রিল্যান্সার তৈরি হইতেছে। আরে ফ্রিল্যান্সার তো তৈরি হবেই, ফ্রিল্যান্সার তো তৈরি হবেই, এটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ না। শুধু তো আর অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হবে না, হয়তো এমনও কেউ কি করতেছে, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতেছে, যারা শুনছে যে অ্যাকাউন্ট তৈরি করলে কাজ পাওয়া যায় এরকম। আর ইদানিং কয়েকদিন 10-12 দিন আগের কথা হবে, আমার বাড়ির পাশেই একজনে বলতেছে যে কার থেকে শুনছে কি জানে যে আমি ফ্রিল্যান্সিং করি, সে বলতেছে তাকেও নাকি একটা অ্যাকাউন্ট খুলে দিতাম। আমি বলতেছি হ্যাঁ দিব, মনে হচ্ছে যেন কি শুধু অ্যাকাউন্টটা খুললেই কি হয়, কাজ পাওয়া যায়, এই আর কি অবস্থা। এটা একটা অ্যাকাউন্ট যেটা খুললেই মানুষ এসে এসে টাকা রেখে যাবে। তো আমি ওনাকে শিখাই দিলাম যে এখানে যাবা, গিয়ে কি করবা, ফেসবুক যেভাবে সাইন আপ করো ওইভাবে কি করে দিবা, সাইন আপ বাটনে ক্লিক করবা, বায়ার অ্যাকাউন্ট নাকি সেলার অ্যাকাউন্ট করবা, নাম টাম দিবা, হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, 5 মিনিটও লাগবে না। দেন আপনার ইমেইলে একটা কনফার্মেশন মেল চলে যাবে, দেন ওই ইমেলটা কি করবেন, কনফার্ম করে নেবেন, অ্যাকাউন্ট কমপ্লিট করা শেষ। তারপরে টাকা না স্যার? এই এরকম আর কি। যাদের এখানে এই সেক্টরে যদি সাপোর্ট দেওয়ার মতো লোক যদি না থাকে তাহলে টিকে থাকতে পারবেন। নতুন অবস্থায় সবার কি লাগে, সাপোর্ট লাগে এই সেক্টরে, কারণ এখানে লোকাল মানুষ না, এগুলো ফরেনার লোকের সাথেই কি করতে হয়, ডিল করতে হয়, যে আমাদের চাহিদার সাথে ওদের চাহিদাগুলো মিলে না। এই জন্য প্রতি জায়গায় প্রতি পদে পদে আমাদের এখানে কি করতে হয়, যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, যার কারণে এই সেক্টরে কাজ করতে হলে সাপোর্ট একটা মাস্ট লাগে, সাপোর্ট না থাকলে হয় না। আর কাজ করতে করতে যখন 1 বছর 2 বছর করবেন তখন এমনিতেই বুঝে যাবেন কাজগুলা কীরকম, তখন আপনি নিজেই পারবেন। যদি নাও পারেন, প্রবলেমে পড়লে তখন এমনিতেই গুগল করেই আপনি প্রবলেমটা সলভ করে নিতে পারেন। আর এখানে ট্রেনিং চলাকালীন অবস্থায় আপনারা যা শিখবেন তার থেকে আরও বেশি শিখবেন হচ্ছে যখন বাস্তব লাইভে যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তখন আরও আপনারা বেশি শিখবেন। এগুলা তো ট্রেনিং মূলত হচ্ছে গতানুগতিক যে নিয়ম কানুনগুলা থাকে ওইগুলাই শেখানো হয় শুধু। ট্রেনিংয়ে শিখা আর বাস্তবে কাজ করে ক্লায়েন্টের সাথে কাজ করে করা, এটা আলাদা বিষয়। মানে ট্রেনিংয়ে যা শিখবেন ওইটা হচ্ছে বাস্তব লাইফে ওইটা কাজে লাগাতে হবে, এভাবে এক্সপিরিয়েন্স অর্জন করতে হয়। আপনাদের কি মনে হয় যে আমি এতদিন ফ্রিল্যান্সিংয়ের সাথে আছি যে ট্রেনিং থেকে সব কিছু শেখার পরেই, মানে শুধু এই ট্রেনিংয়ের ইয়াটা নিয়েই আমি শুধু কি এক্সপিরিয়েন্স অর্জন করছি? এটা কখনোই না। কাজ করতে করতে সমস্যায় পড়তে পড়তেই কি এরকম হতে হয়। আপনারা যদি 1-2 বছর যদি কন্টিনিউ থাকেন এই সেক্টরে তখন বুঝবেন। স্যার আমার ওই লিংকডইনের আইডি চলে গেছে। কেন? জানি না। বেচারি। মাত্র যার কানেকশন 500, মানে ক্রস করে নাই, 2-3 দিন বাকি ছিল।
এরকম তো আপনি মনে হয় বেশি অফার দিছেন। না না, অফারের জন্য না স্যার, অফারের জন্য না, এটা হচ্ছে যে স্যার আমি ওই যে প্রিমিয়াম করার জন্য কার্ড দিছি, হুম। ওই যে আর আমার কার্ডের মেয়াদটা শেষ হয়েছে 31 জুলাই, ওইটা আমার খেয়াল নেই। আচ্ছা পরশু দিন যেদিন শেষ হয়েছে আমি ওই দিনই, এরপরের দিনই আমি ট্রাই করছি। আচ্ছা, তাহলে আমরা আগামী ক্লাসে বললো স্যার রিকভার করতে, বললো স্যার আর আইডি একটা কার্ড প্রশ্ন দিয়ে, আইডি ছিল কার্ড দিলাম কিন্তু নিল না। বলেন। স্যার, ওই যে সাহিপা যে থিমটা ছিল আমাদের ওয়েবসাইটে, এটা কি মেন সাইটে একটু দেওয়া যাবে? ওইটা তো ব্যাকআপ দিতে পারবো না, আর আপনার যদি লাগে তাহলে ইনস্টল করে দিব আর কি। ঠিক আছে। ওকে স্যার। জি স্যার। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে দেখব, ওই অন পেজটা কমপ্লিট করে নিব। আচ্ছা ঠিক আছে, যাতে আমার ওই ওই ক্লায়েন্টে এটা পেয়ে গেছে, মানে কোনটা? ওই যে পেজ পেজ ম্যানেজার। আচ্ছা, তো বাকিদের কি কাজ অবস্থা? কাজ কাজ আমি দ্রুত কমপ্লিট করে ফেলছি, কারণ ঈদ তো, তাই ঈদে কাজ করতে পারবো না কয়েকদিন, এর জন্য কমপ্লিট করে সাবমিট করে দিয়েছি। আচ্ছা, সন্তুষ্ট হয়েছি। মায়েশা আরো সাদিকা। কয়েকটা আছে, তার- আরো ওই যে 5-6টা অ্যাকাউন্ট আছে, হুম। এগুলো আমি করে দেবো বলছি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে বলছি। মায়েশা সাদিকা, তারপরে মেহজাবিন শেখ, তারপরে আর কে কি আছে? বাকিদের আপনাদের কি অবস্থা? আপনাদের ইনকাম কবে ধরবে? স্যার আমি তো অনেক বায়ার রিকোয়েস্ট করি, কিন্তু কি করবো এইগুলো আমি বুঝি না, তাই আর পরে চলেই যায়। স্যার কেউ নকি দেন। বায়ার রিকোয়েস্ট না পাতালে কেমন? স্যার আমি কি করবো আসলে বুঝি না তো। আজকে দেখছি 17টা আসছিল। 17টা আছে। আগে স্যার আগে চোখের নিচে কালি পড়ুক স্যার, তারপরে। আচ্ছা ঠিক আছে, ওই আপনাদের বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাতে হয় একটা ফরম্যাট দিব, কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে এগুলো আমি দিয়ে দিব আপনাদের, যারা বায়ার রিকোয়েস্ট পাঠানোর ইয়াতে এক্সপিরিয়েন্স নাই তাদের জন্য। জি, ইয়াতে দিয়ে দিলে, হোয়াটসঅ্যাপ দিয়ে দিলে পেয়ে যাবে সবাই। হোয়াটসঅ্যাপে না, এমনি ইয়াত স্লাইড শেয়ারের একটা লিঙ্ক দিব আমি। ঠিক আছে, হ্যাঁ। ওকে স্যার। জি।